হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের যারা বিএড বা ডিএলএড এর স্টুডেন্ট আছো তাদের জন্য আজকে এই ভিডিওটা। আর অনেকেই প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটের জন্য বা এসএসসির জন্য অলরেডি প্রিপারেশন শুরু করেছো, তো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। বা যারা টিচার্স ট্রেনিং করছো তাদের জন্য এই টপিকটা, বা এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই টপিকটা কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরপর দেখে নাও এখানে কি বলেছে যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। ঠিক আছে, তো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 এর প্রথমত বলে থাকি যে এই যে এডুকেশন সংক্রান্ত যে সমস্ত নীতিগুলি হয়েছিল সেগুলোর মধ্যে ভারতীয় শিক্ষা সংক্রান্ত প্রথম কেন্দ্রীয় নীতিতে যে ঘোষণা হয়েছিল সেটা 1968 খ্রিস্টাব্দে বা 1968। ঠিক আছে, তাহলে ভারতীয় শিক্ষা সংক্রান্ত প্রথম কেন্দ্রীয় নীতি ঘোষিত হয়ে থাকে 1968। দেখো তারপরে কি হয়ে থাকে, তারপরে 1979-এ আরেকটা শিক্ষানীতি ঘোষিত হয় এবং সর্বশেষে যে শিক্ষানীতিটি ঘোষিত হয়েছিল সেটা ছিল 1986। এই যে এডুকেশনাল পলিসির যে নীতিটা, এটা একটা ভাস্ট একটা ইউনিট এবং ভাস্ট ডিটেলস অনেক কিছু দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে মেনলি বেসিক জিনিসগুলোকে কত কম পয়েন্টের মধ্যে তুমি কিভাবে জিনিসটাকে ক্লিয়ার করবে সেটাই তোমাদের আজকে চেষ্টা করছি আমি করানো। তো তাহলে দেখো, তাহলে তিনটে জিনিস বুঝতে পারলাম যে ভারতীয় যে শিক্ষানীতি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন প্রথম যেটা হয়েছিল, কেন্দ্রীয় নীতি ঘোষিত হয়েছিল ইন দ্য ইয়ার 1968-এ। দেন কখন হয়েছিল, ইন দ্য ইয়ার 1979-এ, এবং তারপরে সর্বশেষ হয়েছিল 1986-এ। এরপর বলে রাখি যে এই যে 1968 এবং 1979-এ যে শিক্ষানীতিটি চালু করা হয়েছিল সেই শিক্ষানীতিটি কিন্তু পুরোপুরি কার্যকরী করা বা লাগু করা কিন্তু সম্ভব হয়নি। ঠিক আছে, তার পিছনে কিছু কারণ ছিল, দেখে নাও। সেটা কারণ ছিল কি, চরম দারিদ্রতা। ঠিক আছে, চরম দারিদ্রতা ছিল সেই সময় ভারতের কথা বলা হচ্ছে। এবং দ্বিতীয় কি ছিল না, গ্রাম এবং শহরের মধ্যে যে বৈষম্য অধিক ছিল, গ্রাম এবং শহরের বৈষম্যটা অধিক ছিল। এবং আর কি ছিল না, মূল্যবোধের অবক্ষয় ছিল। এবং কি ছিল না, জনবিস্ফোরণ ছিল। এবং রাজনৈতিক অনিচ্ছাও একটা কারণ ছিল। তাহলে কি বলা হলো যে 1968 মানে 1986 এবং 1979 যে শিক্ষানীতিটি চালু হয়েছিল সেটা কিন্তু অতটা কার্যকরী করা পসিবল হয়নি। এবং তার পিছনে কারণ কি কি ছিল, বা শিক্ষানীতিটা যে রূপায়ণ করা সম্ভব হয়নি তার পিছনে কারণগুলি ছিল, এক হচ্ছে দারিদ্রতা, এক হচ্ছে, দুই হচ্ছে কি না, শহর এবং গ্রামের মধ্যে একটা চরম বৈষম্য, অর্থনৈতিক অবস্থার চরম বৈষম্য, মূল্যবোধের অবক্ষয় ছিল, আর কি ছিল, জনবিস্ফোরণ, এবং আরেকটা কি ছিল না, রাজনৈতিক সদিচ্ছার অভাব। তো এই কারণগুলির বশত এই যে শিক্ষানীতিটা এই ইয়ারগুলিতে চালু হয়েছিল সেগুলি কার্যকর করা সম্ভব হয়নি। ক্লিয়ার? এরপরে কি অবস্থা দেখো, এরপরে কি হয় না, 1985-এ মানে 1985-এ কি হয় না, জানুয়ারি মাসে তৎকালীন যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন রাজীব গান্ধী, নতুন একটি শিক্ষানীতি গড়ে তোলার পেছনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই শিক্ষা বিষয়ক নতুন প্রস্তাবনা উপস্থাপন করার কথা তিনি বলেন। কত সালে না, 1985-এর জানুয়ারি মাসে তিনি আমাদের তৎকালীন তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী মহাশয়, উনি কি বলেছিলেন, উনি একটি নতুন ধরনের শিক্ষানীতি কার্যকরী করার কথা বলেন। যে এই শিক্ষানীতিগুলো তো অলরেডি যেগুলো এসেছে সেগুলো ফেল হয়ে গেছে, সেগুলো তো কার্যকরী হয়নি, তাহলে নতুন একটা শিক্ষানীতি কিন্তু বর্তমান ভারতের যে অবস্থা তাতে কিন্তু ইমিডিয়েট একটা নতুন শিক্ষানীতি কিন্তু গড়ে তুলতে হবে। ঠিক আছে, সেটা কত সালে হলো, সেটা 1985-এর জানুয়ারি মাসে এরকম একটা কথা হয়। এরপর দেখো কি হয়, এরপরে কি হয় না, দেশের চিত্র ও ভবিষ্যৎ রূপের আভাস দিয়ে কি হয়, দেশের শিক্ষার চিত্র এবং ভবিষ্যৎ রূপের আভাস দিয়ে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামে একটি খসড়া নীতি প্রচলিত হয়। কি হয় না, দেশের শিক্ষার চিত্র এবং ভবিষ্যৎ রূপের আভাস দিয়ে, ঠিক আছে, দেশের কি বললাম, যে শিক্ষা বর্তমান যে শিক্ষার চিত্রটা ছিল এবং তার আভাস দি চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি, লাইনটা মনে রেখো, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, চ্যালেঞ্জ অফ এডুকেশন
এই পলিসি পার্সপেক্টিভ নামে একটি খসড়া রীতি প্রকাশিত হয়। কি হলো না, চ্যালেঞ্জ অফ এডুকেশন, এই পলিসি পার্সপেক্টিভ নামে একটি খসড়া রীতি কি হয় না প্রকাশিত হয়। ঠিক আছে, বুঝতে পারলাম যে একটা খসড়া প্রকাশিত হয়েছিল, সেটা কি ছিল, চ্যালেঞ্জ অফ এডুকেশন এই পলিসি পার্সপেক্টিভ। এরপরে কি দেখো, ইন দ্য ইয়ার 1986 এ 86 এ এই সালের কথা বলা হচ্ছে। ইন দ্য ইয়ার 1986 এ কি হয় না, সংসদে কি হয়, এই বিলটা পাস হয়ে যায়। ঠিক আছে, এই যে শিক্ষানীতি গড়ে তোলার যে বিলটা, সেটা কিন্তু পাস হয়ে যায়। এবং এটা কি হয় না, মে মাস নাগাদ 1986 এর মে মাস নাগাদ কিন্তু এই যে ন্যাশনাল পলিসিটা কিন্তু কার্যকরী হয়ে যায়। ঠিক আছে, বিলটা পাস হওয়ার পর এটা কিন্তু কার্যকরী হয়ে যায়। তো এরপরে দেখো এই শিক্ষানীতিটিতে কি ছিল, তাহলে আমাদের শিক্ষানীতি 1986 এ কিভাবে আসলো, আমরা একটা বেসিক একটা হিস্ট্রি, একটা শর্ট করে তোমাদের একটা হিস্ট্রি জিনিসটাকে বোঝালাম যে কিভাবে 1986 এ শিক্ষানীতিতে জাতীয় শিক্ষানীতি স্তরে এসে পৌঁছালো, কেন করার প্রয়োজন অনুবোধ হলো, এবং কিভাবে কি পদক্ষেপের মাধ্যমে করা হয়েছিল, সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো এই শিক্ষানীতিটি 12টি অংশে বিভক্ত ছিল। এই যে ন্যাশনাল যে এডুকেশন পলিসিটা ইন দ্য ইয়ার 1986 এ যেটা করা হয়, সেটা 12টা অংশে বিভক্ত ছিল। 12টি ভাগে দেখো লেখা আছে, এই শিক্ষানীতি 12টি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশটির নাম ছিল হচ্ছে ভূমিকা। 12টি যে ছিল তার মধ্যে প্রথমের যেটা নাম ছিল তার ছিল ভূমিকা ছিল সেটা, এবং শেষ যেটা নাম ছিল সেটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ। ঠিক আছে, প্রথমটা ছিল ইন্ট্রোডাকশন বা ভূমিকা, এবং যেটি 12 নম্বর যেটা ছিল সেটার নাম ছিল ফিউচার নামে পরিচিত ছিল বা ভবিষ্যৎ নামের অংশ ছিল। এবং এই যে বাকি 10টা অধ্যায় ছিল এই দেশের শিক্ষার গতি প্রকৃতি এবং সুপারিশ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে মাঝের যে 12টি অধ্যায় নিয়ে 10টি অধ্যায় নিয়ে কি আলোচনা করা হয়েছে না, 10টি অধ্যায়ে দেশের শিক্ষার গতি প্রকৃতি এবং সুপারিশ আলোচনা করা হয়েছে। কি না, দেশের শিক্ষার গতি প্রকৃতি এবং সুপারিশ আলোচনা করা হয়েছে। ঠিক আছে, দেখো এটা একটা লিখেছিলাম যে 1986 মে মাসে বিলটি সংসদে অনুমোদন লাভ করে এবং জাতীয় শিক্ষানীতি রূপে এটি পরিগণিত হয়েছিল। ক্লিয়ার, আশা করি এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। পারলে তোমরা এগুলো লিখে নিতে পারো কপিতে, আর স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। আর যদি কোনো রকম তোমাদের অসুবিধা হয় এই কমেন্টগুলো নিয়ে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো এরপর দেখো এই যে এরপর আমরা টোটালি কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে এই যে 12টি অংশে বিভক্ত ছিল এই যে জাতীয় শিক্ষানীতিটি, তো এই 12টি অংশের মধ্যে কি কি বিষয়গুলিকে তুলে ধরা হয়েছিল সেগুলো নিয়ে এরপর আমরা আলোচনা করব। দেখে নাও। দেখো প্রথমের অধ্যায়টি যেটা বললাম সেটা তো ভূমিকা ছিল, প্রথম অধ্যায়টা। সেকেন্ড যেটা ছিল 12টির কথা বলেছিলাম, তার মধ্যে প্রথমটা কি ছিল বললাম, প্রথমটা ছিল ইন্ট্রোডাকশন। এরপর সেকেন্ড থার্ড ফোর্থ থেকে আমরা কিন্তু আলোচনা করবো। সেকেন্ড দেখো, দ্বিতীয় সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড অধ্যায় কি ছিল, দ্য এসেন্স অ্যান্ড রোল অফ the essence and role of the essence and role of education, the essence and role of education ছিল। ঠিক আছে, এটার বাংলা আমরা কি বলবো না, শিক্ষার উপাদান ও ভূমিকা। শিক্ষার উপাদান ও ভূমিকা। দেখো শিক্ষার উপাদান ও ভূমিকা। তাহলে
ন্যাশনাল পলিসি, তোমরা পয়েন্টগুলো খাতাতে লিখতে পারো একটার পর একটা, আমি দেখো একটা পর একটা আলোচনা করব। তো এখানে সেকেন্ড যেটা ছিল 1 থেকে 12 মধ্যে যেটা বলা হয়েছিল, তার মধ্যে 2 নম্বরে যে 2 নম্বর অধ্যায়ে যেটা লেখা ছিল সেটা ছিল দ্য এসেন্স অ্যান্ড রোল অফ এডুকেশন, মানে শিক্ষার উপাদান ও ভূমিকা। ঠিক আছে, তো এই শিক্ষার উপাদান ও ভূমিকাতে কি কি বিষয়গুলো আলোচনা করা হয়েছিল দেখে নাও। শিক্ষার উপাদান এবং ভূমিকাতে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল তোমাদের, দেখো এই শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে, এর উপাদানগুলি কি কি, বা ধর্মনিরপেক্ষ জাতি নিরপেক্ষ হয়ে সবাইকে কিভাবে শিক্ষার সুযোগ দেওয়া হতে পারে, কি কিভাবে শিক্ষার মধ্যে পরিবর্তন আনা সম্ভব হতে পারে, সবাই যাতে শিক্ষার সুযোগ সুবিধা পায়, বা কি কিভাবে প্রসেস করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, তো তাহলে 2 নম্বর অধ্যায়। 3 নম্বরে দেখো ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন। থার্ডে কি আছে, ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন। ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন, এখানে কি দেয়া আছে, জাতীয় ব্যবস্থার শিক্ষা। ঠিক আছে, জাতীয় ব্যবস্থার শিক্ষা। এই যে দ্বিতীয় থার্ড যেটাতে, এটাতে জাতীয় ব্যবস্থা শিক্ষাতে কি কি আলোচনা করা হয়েছিল জানো? এখানে কি ভারতবর্ষের যে সংবিধান পড়ানো হবে এখানে, এবং ভারতীয় সংবিধানের যে নীতি নিয়মগুলি আছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এইগুলো নিয়ে সিলেবাস আলোচনা করা হবে। এমন সিলেবাস হবে যেখানে মনীষীদের কথা আলোচনা করা হবে, এবং যাতে দেশাত্মবোধের মন জাগ্রত হয়, ভারতের মনীষীদের নিয়ে আলোচনা, এবং ভারতের মূল্যবোধ, ভারতের ভাষা, রীতি, কালচার নিয়ে সিলেবাস থাকবে, পাঠ্যক্রম থাকবে এমনই, যেগুলো ভারতের ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলিকে নিয়ে আলোচনা করা হয়। তো এই ধরনের কথা কিন্তু এখানে বলা হয়েছিল, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এই সিলেবাসটাকে তৈরি করার কথা বলা হয়েছিল এই চ্যাপ্টারে, জাতীয় ব্যবস্থা শিক্ষাতে বলা হয়েছিল। ঠিক আছে, তো এরপর বুঝতে পারলাম থার্ডটা। এবার ফোর্থটা দেখে নাও, ফোর্থ কি বলা হয়েছিল। ফোর্থটা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। ফোর্থটা আমি একটু আরো ভালো করে ডিটেলসে আলোচনা করব। ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন থার্ড, অ্যান্ড ফোর্থ হচ্ছে এডুকেশন ফর ইকুয়ালিটি। এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এডুকেশন ফর ইকুয়ালিটি। ফোর্থটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, এডুকেশন ফর ইকুয়ালিটি। এডুকেশন ফর ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্যের জন্য শিক্ষা। ঠিক আছে, সাম্যের জন্য শিক্ষা। এডুকেশন ফর ইকুয়ালিটি হচ্ছে সাম্যের জন্য শিক্ষা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এরপর দেখো ফোর্থ নাম্বার যেটা আছে সাম্যের জন্য শিক্ষা, এটাকে কিন্তু এরপর একটু ভালো করে আলোচনা করতে হবে। তাই তোমরা আশা করি 2 নম্বর আর 3 নম্বরটা লিখে নিয়েছো, তবে ফোর্থ নাম্বারটা এটা আমি ফোর্থ নাম্বারটাই ভালো করে একটু আজকে আলোচনা করছি। ঠিক আছে, ফোর্থ নাম্বারটা দেখে নাও তোমরা, ফোর্থ নাম্বারে কি কি আছে। সাম্যের জন্য শিক্ষা বা এডুকেশন ফর ইকুয়ালিটি, ফোর্থ। এডুকেশন ফর ইকুয়ালিটি, সাম্যের জন্য শিক্ষা।
এরপর দেখো এই সাম্যের জন্য যে শিক্ষা, এডুকেশন ফর ইকুয়ালিটি, এইটার মধ্যে কি কি জিনিস রয়েছে, কোন কোন বিষয়ের সাম্যতা আনার কথা বলা হয়েছিল, সেইগুলো কিন্তু এরপর আমরা ডিটেলসে একটু আলোচনা করব। তাই আমি এটাকে একটু আলাদা করে দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে 1 2 3 করে করছি। 1 নম্বরে তোমরা লিখতে পারো education for women equality। education for women's equality, ঠিক আছে? তার মানে আমরা সবাই জানি যে এডুকেশন ফর উমেন্স ইকুয়ালিটি মানে হচ্ছে নারীদের জন্য শিক্ষার অধিকার বা সাম্যে অধিকার নারীদের জন্য, ঠিক আছে? মেয়েদের জন্য শিক্ষার অধিকার বা নারীদের জন্য শিক্ষার সমান অধিকার, সমান অধিকার শিক্ষার জন্য, ঠিক আছে? দুয়ে দেখো দ্য এডুকেশন ফর দ্য শিডিউলড কাস্ট। The education for the scheduled caste. The education for the scheduled tribe. Okay, the education for the scheduled tribe. Next, the education for the minorities. The education for the minorities. And next, the education for the handicapped. The education for the handicapped. And next, the education for the adult education. Okay, adult education. দেখো অ্যাডাল্ট এডুকেশন, ঠিক আছে? তো আমরা আজকে এইগুলো নিয়ে এখন আলোচনা করবো যে এডুকেশন ফর ইকুয়ালিটি, যেটা তোমাদের এই ন্যাশনাল পলিসি অফ এডুকেশনের 4th অধ্যায় রয়েছে, 4 নম্বর অধ্যায় রয়েছে, সেখানে এই সাম্যের জন্য এই বিষয়গুলি শিক্ষার কথা বলা হয়েছে। এরপর আমরা দেখবো যে এই প্রত্যেকটা জায়গার ভিতরে কি কি জিনিসের সাম্যের কথা বলেছে। তো এডুকেশন ফর উমেন্স ইকুয়ালিটি মানে কি পুরুষদের সাথে সাথে নারীরাও যাতে পড়াশোনার সুযোগ পায় সেই ব্যাপারের কথা কিন্তু এই নীতিতে বলা হয়েছে। এবং নারীদের জন্য একটা নির্দিষ্ট মাপের সিটের কথাও বলা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, এবং বলা হয়েছে যাতে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যাতে যে মেয়েরা বিদ্যালয়ে বা কলেজে যাওয়ার সুযোগ পায় সেরকম ভাবে কিন্তু বিদ্যালয়ের স্ট্রাকচার গঠন করতে হবে। এবং শুধু তাই নয়, পড়াশোনার পরেও যখন যে সমস্ত বিদ্যালয়গুলি স্থাপন করা হবে সেখানে যদি মিনিমাম 2 জন টিচার থাকেন সেখানে 1 জন টিচারকে মহিলা থাকার কথাও কিন্তু বলা হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে উমেন্সকে এখানে মেলের কাছাকাছি কিন্তু সমানভাবে
যাতে তারা সুযোগ সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং দরকার হলে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাদের বিভিন্ন স্কিম বা বিভিন্ন রকমের বৃত্তি অনুদানের মাধ্যমে কিন্তু তাদেরকে শিক্ষায় এগিয়ে আনার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো দ্য এডুকেশন ফর দ্য শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট এবং এডুকেশন ফর দ্য শিডিউল ট্রাইব। এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা রয়েছেন তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়, তারাও যাতে শিক্ষার সমান অধিকার পায়, তাদের জন্য বিদ্যালয়, আলাদা করে বিদ্যালয় স্থাপন করার কথা বলে হচ্ছে। যে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের মধ্যে যে সমস্ত উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, যারা হয়তো ইকোনমিক্যালি একটু উইক, তাদের জন্য যেমন নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছে, বিভিন্ন সেন্ট্রাল স্কুল তাদের জন্য সিটের কথা বলা হয়েছে, এবং তারা যাতে বিভিন্ন রকম বৃত্তি পায় এবং তাদের মেধা, এবং তারা যাতে তাদের সিট রাখার সংরক্ষণের কথা হয় সেখানে বলা হয়েছে, তাদেরকে সমানভাবে এগিয়ে আনতে হবে। এবং যেটা নবোদয় বিদ্যালয়ের কথা বললাম, যেখানে কিন্তু এসটিদের কিন্তু আবাসনের মাধ্যমে, আবাসনে রাখার মাধ্যমে বা হস্টেল প্রোভাইড করার মাধ্যমে কিন্তু তাদের এডুকেশনটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় ইকুয়ালি, সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখো দ্য এডুকেশন ফর দ্য মাইনরিটিস। কিছু জাতি সম্প্রদায় রয়েছেন যারা মাইনরিটিসের মধ্যে পড়েন। তো এখানে বলা হয়েছে যে সমস্ত জাতি বা সম্প্রদায় মাইনরিটিসের মধ্যে রয়েছে, মাইনরিটিস সম্প্রদায়ের মধ্যে রয়েছেন, তাদেরকেও কিন্তু সমানভাবে সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে আনতে হবে, সব রকম যাতে তারা সুযোগ সুবিধা পায়, এবং তাদের জন্য কিন্তু আলাদাভাবে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট এবং যাতে সমানভাবে এগিয়ে আনা যায় তাদের জন্য সেভাবে পাঠ্যপুস্তক তৈরি করে, এই কথা বলা হয়েছে। যেমন শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট থেকে সাম্যের অধিকারের জন্য একটা কথা বলা হয়েছিল যে সিলেবাস এমন হবে যাতে তারা সেই সিলেবাসের মধ্যে কি না তাদের আঞ্চলিক যে ভাষা, ধ্যান ধারণা, তাদের যে ট্রেডিশন, সেটাকেও আজ তারা পায়, এবং তাদের কালচারটাও যেন সেই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এরকম একটা কথা বলা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে এই দিকগুলো। দ্য এডুকেশন ফর দ্য হ্যান্ডিক্যাপ, যেখানে বলা হয়েছিল হ্যান্ডিক্যাপ কথাটা অর্থ হচ্ছে যাদের কোনো স্পেশাল চাইল্ডও বলতে পারে, হ্যান্ডিক্যাপ যারা হয়তো ফিজিক্যালি দিক থেকে চ্যালেঞ্জ, ঠিক আছে, সেই সমস্ত শিক্ষার্থীদের বা স্টুডেন্টসদের কি বলা হয়েছিল, তাদেরকে কিন্তু একটা একই সাথে যাতে তারা পড়াশোনা করার সুযোগ পায়। মানে আমরা যেটা আমার দেখবা আগের আমার চ্যানেলে একটা ভিডিও একটা আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, যেখানে আমরা কথা বলি যে সমস্ত ধরনের শিক্ষার্থীরা যাতে একই ছাদের তলায় বসে একটা শ্রেণীকক্ষে পড়াশোনার সমানভাবে সুযোগ পায় একই ধারাতে, সেটাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। তো এখানেও সেখানে বলা হয়েছিল যে যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদেরকে একটা ক্লাসে বসে একটু অধিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে বা একটু অধিক কেয়ার মাধ্যমে যদি তাদেরকে এডুকেশন প্রোভাইড করা পসিবল হয় একসাথে বাকি স্টুডেন্টদের সাথে, সেটা বেস্ট হবে, এবং সেটা ইনক্লুসিভ এডুকেশনে যেটা বলা হয়েছে, এবং সেটা তাদেরকে এখানে ইকুয়ালিটি, এডুকেশন ফর ইকুয়ালিটিও কিন্তু সেম জিনিস কিন্তু বলা হয়েছিল। অ্যাডাল্ট এডুকেশন বলা হয়েছে যে এমন কিছু শিক্ষার্থী ছিল যারা হয়তো স্কুল ছুট শিক্ষার্থী, বা হয়তো একটা টাইমের পরে তাদের শিক্ষার আওতা থেকে তারা বেরিয়ে পড়েছে তাদের বয়স কারণে বা অন্যান্য কারণবশত, তাদেরকে বিদ্যালয়ের ভেতরে আর বিদ্যালয়ের বাইরে কোনোভাবে কোনো গোষ্ঠী সংগঠনের মাধ্যমে, কোনো সরকারি বেসরকারি এনজিওস বা আরও অন্যান্য অর্গানাইজেশনের থ্রুতে যাতে তারাও একটা এডুকেশন পায় এবং তাদের যাতে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে, সেটার কথাও কিন্তু বলা হয়েছিল। কারণ অ্যাডাল্ট হলেও বা একটা কোনো নির্দিষ্ট বয়স সীমার মধ্যেই যে এডুকেশনটা সীমাবদ্ধ থাকবে এই কথা কিন্তু বলেনি, যে একটা এডুকেশন একটা লিমিটের বাইরেও, একটা এজের বাইরেও কিন্তু সবাই শিক্ষা গ্রহণ করার জন্য উপযুক্ত, এবং সেই জন্য এই অ্যাডাল্ট এডুকেশনকেও কিন্তু এডুকেশন ফর ইকুয়ালিটির মধ্যে ধরে নেওয়া হয়েছিল। তাহলে আমরা 4 নম্বর অধ্যায়ে এত ডিটেলস কিন্তু দেওয়া আছে, তাহলে এগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। আমি পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে জাস্ট ধরিয়ে যাচ্ছি যাতে তোমরা কোনো জিনিসটা মিস না করো, ঠিক আছে? তাহলে 4th অধ্যায়ে আমরা এই জিনিসগুলো পড়বো। নেক্সট দেখো 5th, ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি লিখে নিচ্ছ সবগুলো, দেখে নাও একবার। এরপর 5th নিয়ে 5th অধ্যায়ে কি কি বিষয়গুলো আলোচনা হচ্ছে সেগুলো দেখে নাও।
মধ্যে কি কি বিষয় আলোচনা হয়েছে। ফিফথ অধ্যায়ে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে রিকগনাইজেশন যেটা রয়েছে রিকগনাইজেশন অফ এডুকেশন at different stages. এটা হচ্ছে রিকগনাইজেশন অফ এডুকেশন এট ডিফারেন্ট স্টেজেস। বাংলাটা বলছি বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন, ঠিক আছে। রিকগনাইজেশন অফ এডুকেশন এট ডিফারেন্ট স্টেজেস, বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। তো এটা এখানে এই ফিফথ অধ্যায়ে এর মধ্যে কি কি বিষয়গুলি আলোচনা হচ্ছে, যেমন ফোর্থ অধ্যায়ে আমরা পড়লাম সাম্যের শিক্ষার সাম্য, যে ইকুয়ালিটি অফ এডুকেশনের কি কি ছিল। এরপরে আমরা দেখব যে এই ফিফথ অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলি আমাদেরকে পড়তে হবে। দেখো, এক নম্বরে কি আছে? এক নম্বর আছে আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটা আমরা কি বলবো বাংলায়? এটা বলতে পারি আমরা যে প্রাক শৈশবে শিশু কল্যাণ, প্রাক শৈশব শিশু কল্যাণ, ঠিক আছে। প্রাক শৈশব শিশু কল্যাণ। তো এখানে শিশুর জন্মের পরে বা শৈশবকালে যে এডুকেশনটা দেওয়া হয়ে থাকে সেটা কীরকম হবে, বা তাদেরকে লার্নিং বাই ডুইং বা ন্যাচারাল এনভায়রনমেন্টে কীভাবে পড়াশোনা শেখানো হবে, এই ব্যাপারে কিন্তু আলোচনা হয়েছিল। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট দেখো এলিমেন্টারি এডুকেশন। এলিমেন্টারি এডুকেশন। 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে হচ্ছে তোমাদের দেখো নন ফর্মাল এডুকেশন। নন ফর্মাল, নন ফর্মাল এডুকেশন। দেন কি? দেন আছে তোমাদের দেখো সেকেন্ডারি এডুকেশন। তারপরে দেখো সেকেন্ডারি এডুকেশনের পরে ছিল পেস সেটিং স্কুল। পেজ সেটিং স্কুল। দেন ভোকেশনালাইজ, বৃত্তিমুখী শিক্ষা, ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশন, ঠিক আছে। দেন হায়ার এডুকেশন। দেন কি বলা হয়েছিল দেখো ওপেন ইউনিভার্সিটি অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। and distance learning.
নেক্সট কি বলা হয়েছিল, রুরাল ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। রুরাল ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। নেক্সট কি বলা হয়েছে দেখো, ডি লিঙ্কিং, এটা একটা খুব ইম্পর্টেন্ট, বুঝিয়ে দিচ্ছি। ডি লিঙ্কিং ডিগ্রিজ ফ্রম জবস, ডি লিঙ্কিং ডিগ্রিজ ফ্রম জব। আরেকটা রয়েছে দেখো, মেকিং দ্য সিস্টেম ওয়ার্ক ও টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন। টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন 11 নম্বরে, টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন। টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন, ঠিক আছে, আমি বাংলাতেও বলে দিচ্ছি, তাহলে যারা বাংলাতে লিখছে নোটসটা তাদের সুবিধা হবে। দেখো 5 নম্বর যে অধ্যায় বা 5th অধ্যায়ে কি ছিল না, যে অধ্যায়টা ছিল সেটার নাম ছিল রিকগনাইজেশন অফ এডুকেশন অ্যাট ডিফারেন্ট স্টেজেস, মানে হচ্ছে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। তাহলে বিভিন্ন স্তরে মানে কি, একদম শৈশব থেকে একদম হায়ার লেভেল অবধি যে শিক্ষার স্তরগুলো রয়েছে সেখানে কি কি হওয়াটা প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছিল। তো প্রথমে দেখো শুরু করেছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, বাংলাটা লিখে রাখো, বাংলাটা হচ্ছে না তোমাদের প্রাক শৈশব শিশু কল্যাণ, প্রাক শৈশব শিশু কল্যাণ, ঠিক আছে, আর্লি চাইল্ডহুড প্রাক শৈশব শিশু কল্যাণ। তো এখানে প্রাক শৈশব শিশু কল্যাণে যে শিশু জন্মের পরে একজন চাইল্ডহুডের মধ্যে যে মন্তেসরি স্কুল বা বিভিন্ন রকমের প্লে স্কুল, তার মধ্যে কীভাবে পড়াশোনা শেখানো যায়, বা শিশু যাতে বিদ্যালয়ের খুব কাছেই মানে শিশুর বাড়ির কাছেই যাতে খুব প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে থাকে, এবং সেখানে 2জন টিচার অবশ্যই, যাতে একজন মহিলা টিচার একজন পুরুষ টিচার, এবং সেখানে খেলার সামগ্রী থাকবে, ব্ল্যাকবোর্ড থাকবে, বিভিন্ন রকমের লার্নিং বাই ডুইং করার যন্ত্রপাতির জিনিসপত্র থাকবে, মেটেরিয়ালস থাকবে, টিচিং লার্নিং মেটেরিয়ালস থাকবে, সেখানে আবহাওয়া সেখানকার যে সমস্ত পরিবেশটা, পড়াশোনার পরিবেশটা সুন্দর এবং মনোরম হবে ইত্যাদির কথা কিন্তু বলা হয়েছিল। আর এলিমেন্টারি এডুকেশন মানে যেটা আমরা বলছি, এলিমেন্টারি মানে হচ্ছে তোমাদের প্রাথমিক, এলিমেন্টারি হচ্ছে প্রাথমিক শিক্ষা, ঠিক আছে, এটা প্রাথমিক শিক্ষার আগের পর্যায়ে, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এলিমেন্টারি এডুকেশন প্রাথমিক শিক্ষা যেটা বললাম যে কতগুলি স্কুল স্থাপন করতে হবে, কতগুলি স্কুলের সংখ্যা বাড়াতে হবে যাতে শিক্ষার্থীরা তার বাড়ির কাছাকাছি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায়, এবং তাদের মধ্যে যোগাযোগ, সে একটা স্কুলের সাথে আরো অন্যান্য স্কুলের যে যোগাযোগ যাতে কম্বিনেশন যাতে ভালো থাকে, যেখানে স্কুল গুচ্ছের কথা বলা হয়েছিল, আমি আমার একটা ভিডিওতে মনে হয় আমি আছে স্কুল গুচ্ছ বলে একটা দেখতে পারো তোমরা, যেখানে যে একটা স্কুল আর একটা স্কুলের সাথে যে একসাথে যে কমিউনিকেট থাকবে, নেটওয়ার্কের সাথে মাধ্যমে যেরকম যুক্ত থাকে সেরকম স্কুলগুলি নিজেদের মধ্যে কমিউনিকেট থাকবে এবং একে অপরকে সাহায্য করবে, ওটাকে বলা হয়েছিল স্কুল গুচ্ছ, ঠিক আছে। এরপর আরো কিছু কথা বলা হয়েছিল, যেমন তোমাদের যে খেলার মাঠ থাকবে, লাইব্রেরি থাকবে, প্রপার পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা থাকবেন, এবং ক্লাসরুম যাতে ক্লাসরুম ম্যানেজমেন্ট বা ক্লাসরুমের যে কীরকম ক্লাসরুম হতে হবে, পড়াশোনার উপযুক্ত পরিবেশ থাকতে হবে, সেই সব কথা কিন্তু এখানে বলা হয়েছিল। এবং এখানে আরেকটা যেটা বলা হয়েছিল, যেটা আমরা 10+2+3 এই শিক্ষা ব্যবস্থার কথাও বলা হয়েছিল, ঠিক আছে, 10+2+3, ক্লাস 10 আমরা মাধ্যমিক জানি, ক্লাস 2, 11, 12 and 3 গ্র্যাজুয়েশন। এই 10কে আবার এই 10টাকে আবার আমরা দেখো এই কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে, 1, 2 সেকেন্ডারি, ঠিক আছে, দেখে নাও, এলিমেন্টারি আর কি, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড অলসো হায়ার এডুকেশন, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন, এগুলোতে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, বুঝতে পারবে। এই 10+10টাকে ক্লাস 10টাকে ভাগ করা, 10+2+3 এই 10টাকে এইগুলি ভাগে বিভাজন করা হয়েছিল, মানে হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং
উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, এই বিভাজনে করা হয়েছে, কথা বলা হয়েছিল। এরপর দেখো নেক্সট হচ্ছে এলিমেন্টারি এডুকেশনের পরে ছিল নন ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন আর নন ফর্মাল এডুকেশন, আমি মনে হয় আমার আগের ভিডিওতে যদি কেউ ভালো করে দেখেছো তাহলে বুঝতে পারবে যে আমি দুটো ব্যাপারে কিন্তু আলাদা করে বলেছিলাম যে কোনগুলো ফর্মাল এডুকেশন, কোনটা নন ফর্মাল। ফর্মাল মানে কি, বিদ্যালয়ের মধ্যে একটা নির্দিষ্ট সিলেবাস থাকে এবং নির্দিষ্ট বয়সের সীমা থাকে সেই বিদ্যালয়ে পড়ার জন্য, সেটাকে ফর্মাল এডুকেশন বলা হয়। কিন্তু যেখানে নন ফর্মাল এডুকেশন কাকে বলছে না, নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে কি দেখা যায় না, এই ধরনের যে এডুকেশনটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের কোন নির্দিষ্ট বয়স সীমা থাকে না, বিদ্যালয়ের মধ্যে একটা সীমাবদ্ধ থাকে না, বিদ্যালয়ের বাইরেও পড়াশোনা করতে পারো। এছাড়াও আরও দেখা যায় যে এই নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে ফর্মালিটির বাইরের যে এডুকেশন সিস্টেমটা, যেন মুক্ত বিদ্যালয় যেগুলো থাকে, ওপেন ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি থেকে, বা এই যে অ্যাডাল্ট এডুকেশনগুলো, সেগুলো সমস্তই কিন্তু এই নন ফর্মাল এডুকেশনের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে এই ধরনের নন ফর্মাল এডুকেশনের থ্রুতেও যাতে আরও বেশি শিক্ষার্থীরা এডুকেশনের আওতায় আসতে পারে তার কথা কিন্তু এখানে বলা হয়েছিল। পেজ সেটিং স্কুলটা দেখে নাও একটু। পেজ সেটিং স্কুল মানে হচ্ছে তোমাদের পথ নির্দেশক বিদ্যালয়। এটার বাংলাকে একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পথ নির্দেশক বিদ্যালয়। দেখো, পথ নির্দেশক বিদ্যালয়, পথ নির্দেশক বিদ্যালয় মানে কি পথ নির্দেশ করতে হবে দেখে নাও। এটা পথ নির্দেশক বিদ্যালয় মানে হচ্ছে যাতে বিশেষ উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা যাতে কোনো রকম আর্থিক সাহায্যের বাধাপ্রাপ্ত না হয়ে যাতে আরো নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই রকম ব্যবস্থা করা, তাদেরকে আর্থিকভাবে বিভিন্ন বৃত্তি প্রদান করা এবং তাদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করা, আবাসিক জায়গার ব্যবস্থা করা এবং যাতে করে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে, পথ নির্দেশ করতে পারে সেই রকম বিদ্যালয় স্থাপন করা কথা এখানে কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, তার মধ্যে 1 নম্বর যেটা বললাম নবোদয় বিদ্যালয়, কিছু কেন্দ্রীয় বিদ্যালয়, এই ধরনের বিদ্যালয়গুলিতে কিন্তু ওই সমস্ত শিক্ষার্থীদেরকে পথ নির্দেশ করবে যাতে তার আর্থিক দুরবস্থার কারণে তাদের মেধা সম্পন্ন শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধার কথা এখানে দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, এবং তাদেরকে সমস্ত ভাষাতে তাদের নিজের মাতৃভাষা এছাড়া মাতৃভাষা ছাড়া আরও দুটি ল্যাঙ্গুয়েজে শেখার কথাও কিন্তু এডুকেশন নেওয়ার কথা বলা হয়েছে। এরপরে দেখো ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশন মানে যে সমস্ত ভোকেশনাল এডুকেশনের মধ্যে কি কি থাকে, বৃত্তিমুখী শিক্ষা যেগুলি থাকে, বৃত্তিমুখী শিক্ষার উপর এখন অনেকে বেশি জোর দিয়েছে, এখন বর্তমানে আরও বেশি জোর দিয়েছে যে বিভিন্ন হাতের কাজ বা বিভিন্ন রকম অঙ্কন বা আরও যে সমস্ত কিছু কাজ রয়েছে যেগুলো শেখার মাধ্যমে বৃত্তি অর্জন করা যায় বা যেগুলো কি হয়, যেগুলো শেখার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব হয়, সেই ধরনের বৃত্তি মুখী এডুকেশনের উপরে এখন জোর দেওয়া হয়েছে। নেক্সট দেখো ওপেন হায়ার এডুকেশন মানে অধিক মাত্রায় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছে এবং সমস্ত রকমের বিষয় যাতে পাঠ হয়, বিভিন্ন রকমের লাইব্রেরি ল্যাবরেটরি যাতে প্রপারভাবে থাকে সেই কথা কিন্তু এখানে বলা হয়েছিল হায়ার এডুকেশনের জন্য, যে কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, এই সমস্ত বিষয়কে পড়ানো হতে পারে, সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে, এখানে ছিল হায়ার এডুকেশনে। আর ওপেন ইউনিভার্সিটি ডিস্টেন্স লার্নিং আমরা জানি যে এখন ইগনু, দেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আরও এরকম ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, এরকম অনেক ওপেন ইউনিভার্সিটি আছে, ডিস্টেন্স ওপেন ইউনিভার্সিটি, যেখানে কিন্তু যে সময় অনেক ছাত্রছাত্রী যারা রেগুলার ক্লাসে বসে ক্লাস করার হয়তো তাদের অবস্থা নেই, তারা কিন্তু এই সমস্ত ওপেন ইউনিভার্সিটি এবং ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে কিন্তু শিক্ষা লাভ করতে পারে, এটাও কথা বলা হয়েছিল। নেক্সট দেখো রুরাল ইউনিভার্সিটি। রুরাল ইউনিভার্সিটি মানে হচ্ছে বিভিন্ন রকমের অনেক ইন্টেরিয়ার জায়গা আছে যেখানে হয়তো শিক্ষার সেরকম সুযোগ সুবিধা নেই, সেই সমস্ত জায়গাতে রুরাল ইউনিভার্সিটি স্থাপন করার কথা বলা হয়েছে যাতে সেখানে পড়াশোনা করার সুযোগ পাওয়া যায়, সেই ইউনিভার্সিটি গঠনের কিন্তু কথা বলা হয়েছে। অ্যান্ড ডিলিঙ্কিং ডিগ্রিজ ফ্রম জব। দেখো এটা একটা কি কথা, ডিলিঙ্কিং ডিগ্রিজ ফ্রম জব, এর বাংলা হচ্ছে ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করে। এটার বাংলা হচ্ছে কি, ডিগ্রিকে দেখে নাও, ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করা।
ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করা। ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করা মানে, তার মানে এটাই যে যদি আমরা কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেলাম, সেটা যদি আমাদের পরবর্তীকালে চাকরির জন্য বাধাপ্রাপ্ত হয়, সেটা কিন্তু হওয়াটা উচিত নয়। যে বিষয়ে যে নাম্বার পাক না কেন, বা তার যে প্রিভিয়াস যে পরীক্ষাগুলিতে যে নাম্বার পাক না কেন, যখন কোনো পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে যাবে, সেখানে নতুন করে সেখানে যেন পরীক্ষা নেওয়ার মাধ্যমে কাউকে নিয়োগ করা হয়, নাকি তার পূর্বের যে সমস্ত ডিগ্রিগুলো অনুযায়ী, ডিগ্রিতে কে কত নাম্বার ছিল সেই অনুযায়ী তাকে বিচার করে চাকরি থেকে পিছিয়ে পড়া হবে। কেন কি সবাই প্রতিনিয়ত চেষ্টা করে, কারো হয়তো রেজাল্ট খারাপ হয়ে থাকে আগের কারণে, কিন্তু তার মানে এই নয় যে তার মেধা নেই বা সে হয়তো সে চাকরির জন্য উপযুক্ত নয়, এটা কিন্তু বিবেচিত হয় না। তাই তাকে সুযোগ দেওয়া হবে চাকরিতে, সেটা অবশ্যই তার প্রাপ্ত পাওয়া নাম্বারের বেসিসে নয়, একটা যে কোনো পরীক্ষা দেওয়া হবে, সেই পরীক্ষার মাধ্যমে বা এন্ট্রান্সের মাধ্যমে সেখানে তার নিয়োগ করা হবে। এটা কিন্তু খুব বর্তমানে খুব প্রয়োজন, সেটা হচ্ছে ডিলিঙ্কিং ডিগ্রিজ ফ্রম জব। ক্লিয়ার? এবার নেক্সট দেখো টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন, যেটা আমরা বর্তমান যুগে টেকনিক্যাল এডুকেশন পড়ছি আমরা, যে আমাদের এখন এডুকেশন সিস্টেমটাই এমন হয়ে গেছে যেখানে টেকনোলজির ইউজ ছাড়া কিন্তু এডুকেশনটা সম্ভব নয়। তো যেমন কম্পিউটারের ইউজ, মডার্ন ক্লাস, পাওয়ার পয়েন্টের ইউজ, বিভিন্ন রকমের কম্পিউটার ল্যাপটপের ইউজ, তো সব রকমের যে টেকনিক্যাল যে মডার্ন যে টিচিং এইডসগুলো ব্যবহার করছি, সেই সমস্তগুলোই কিন্তু টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট এডুকেশন। তো এখানে এমন ধরনের এডুকেশন, যেমন বিভিন্ন আইটি সেক্টরে জব যারা করে, বা কম্পিউটার বেসিক যে জবগুলো হয়, বা যেগুলো আমরা বলে থাকি তোমাদের কুইনারি এবং কোয়াটারনারি যে সমস্ত, বা আমরা যেটা গোল্ডেন জব যেটা বলি, যারা গোল্ডেন উচ্চ পর্যায়ের জব করে, সেই সমস্ত জব পাওয়ার জন্য যে ধরনের শিক্ষা দরকার, যে ধরনের ডিগ্রিজ দরকার হয়, সেগুলোকে যাতে পড়ানো হয়। যেমন বিটেক, বিসিএ, এমসিএ আর আদার্স যে সমস্তগুলি টেকনিক্যাল লাইনের যে পড়াশুনো হয়, সেই ব্যাপারে কলেজ এবং তৈরি করা, ম্যানেজমেন্ট করা, এবং সেগুলিকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্টুডেন্টরা আরও বেশি পড়তে পারে টেকনিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে, সেই ব্যাপারে কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের আজকে আমি এই 5টা টোটাল যে 12টা পলিসির মধ্যে প্রথমটা বললাম ভূমিকা, এবং লাস্টেটা বললাম তোমাদের সমাপ্তি হিসেবে আছে, কিন্তু মাঝে এই 5টি যে সমস্ত আছে, সেই 5টি আজকে তোমাদের ন্যাশনাল পলিসি অফ এডুকেশনে 5 নম্বর পর্যন্ত আজকে তোমাদের আমি পড়ালাম। এরপরে নেক্সট আমার ভিডিওতে তোমরা এই 5 পর থেকে 6 থেকে 7, 8, 9, 10টা নিয়ে আমি আরেকবার আলোচনা করবো ন্যাশনাল পলিসি অফ এডুকেশনের ব্যাপারে। তো আজকের মতন এখানে তোমরা দেখতে থাকো, যদি পরের ভিডিও অবধি। তত এইটার ব্যাপারে, আজকের ক্লাসের ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে, অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানে, গুড নাইট।